প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 69। পশ্চিম আকাশের হলুদ আভা সূর্য ডুবে যাচ্ছে। তার তেরছা রশ্মি তবুও এসে পড়ছে থাই গ্লাসের সামনে। পাতলা পর্দা ভেদ করে এসে টাইলসে খেলাধুলা করছে নিজের মতো। অলস সন্ধ্যায় ইশরাত শুয়ে আছে বিছানায়। শুয়ে শুয়ে অলস ভঙ্গিতে সেই সব দেখছি। সময় অতিবাহিত করার কোনো উপায় নেই। কারোর সাথে কোনো কথার আদান প্রদান করা তার ধাতে নেই। দুনিয়া উল্টে যাক, সে মরে যাক, তবুও টু শব্দটি করবে না এই বিষয়ে। নাসির সাহেব বলেছিলেন ছোটবেলায় তাদের যাই করো না কেন নিজের কষ্টে কাউকে বলবে না কখনো। সুখ আনন্দ ভাগাভাগি করবে, কিন্তু দুঃখ নিজের ভেতরে চেপে রাখবে। দেখবে একসময় সব ফুরিয়ে গিয়েছে। সে দেখেছে দুঃখ কষ্ট হতাশা সব ফুরিয়ে গিয়েছে। প্রায় 2 যুগ কাটার পর স্বাভাবিক সম্পর্কে চাচা বাবা এসেছে। আর নুসরাতের মনোমালিন্য ফুরিয়ে গিয়েছে। তার দুঃখ ফুরিয়ে যাবে একসময়। না হয় সে নিজেই নিঃশেষ হয়ে যাবে। সমস্যা কি? মরে গেলে এই লোহার খাঁচা থেকে মুক্তি পাবে, জাইন নামক বদ্ধ উন্মাদের হাত থেকে রেহাই পাবে। ইশরাত শুয়ে শুয়ে ভাবল জীবনের সেই রঙিন দিনগুলো, যখন তারা ভাই বোনেরা সুখে ছিল। আরশ, জাইন, হেলাল, লিপি নামক কেউ তাদের থেকে যেন ছিল না। আবার যদি সেই সময় ফিরে যাওয়া যেত। ইস! চোখ স্থির তখনও মেঝের দিকে। উপরে তুলে তাকালো জানালার দিকে। তুষারপাত এই বছর হয়নি এখনো, হয়তো শীতকালে হবে। বাসার সামনে উঁচু চেরি ব্লসম গাছটা হতে ফুল ঝরে পড়ছে। উড়ে যাচ্ছে নিঃস্বাধীন। সেও এমন উড়তে পারলে ভালো হতো, এই বন্দি জীবন থেকে মুক্তি পেত। তার ভাবনার মধ্যেই রুমের দরজায় শব্দ হলো। উঠে বসতে যাবে, স্বর ভেসে এলো গলার। শুয়ে থাকুন, উঠতে হবে না। ইশরাত শুয়ে পড়ল। সারাদিন ভেটকি মাছের মতো শুয়ে থাকে। বাড়ির সবার সাথে কথা হয়। যেদিন প্রথম নুসরাত জানতে পারল বঞ্জি আসছে, খুশিতে পাগল হয়ে গিয়েছিল। ইরহামের গলা ধরে প্রায় ঝুলে গিয়েছিল। ইশরাত সেটা দেখে হাসছিল। তার বুক ভার কমে এসেছিল। এরপর একটাই ঘটনা ঘটল। সেদিন রাতে তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার হলো। নুসরাত এত টাকা কাউকে কখনো দেয় না। সে টাকার বিষয়ে খুব হিসাবী। সবার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নেয়, তবুও নিজের টাকাগুলো খরচ করবে না। টাকা যেখানে সে সেখানেই। সেই নুসরাত নাকি তাকে টাকা দিয়েছে, তাও এত বড় অ্যামাউন্টের। আশ্চর্য হতে ভুলে গেল সে। সাথে ছোট্ট একটা মেসেজ, এক প্রকার চিরকুট বলা যায়। অভিনন্দন। আমি কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না ইশরাত। আমি পৃথিবীর সব থেকে ভালো ফুপি হব, সব থেকে ভালো খালা হব, সব থেকে ভালো চাচি হব। কথাগুলো ভাবতে ভাবতে হাসি ফুটলো তার মুখে। জাইন হয়তো খেয়াল করলো তা। গায়ের শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? হাসছেন যে? ইশরাত মাথা নাড়ল দুই পাশে, তবুও তার হাসি মিটল না। তৃষ্ণার তো কাকের ন্যায় জাইন সেদিকে তাকিয়ে রইল। তার বোকা ইশরাত আর আগের মতো হাসে না, তার সাথে কথা বলে না। হ্যাঁ নাতে জবাব দেয় সব কিছু। দোষ তো সবই তার। সে যদি জোর জবরদস্তি না করতো তাহলে এমন হতো না। সেখানে একটা কিন্তু থেকেই যায়। জোর জবরদস্তি না করলেও তো মেয়েটা আসতো না তার সাথে। যদি অমন পদ্ধতি ব্যবহার না করতো, আসতো কি মেয়েটা? এই জন্যই তো ও এমন করেছে। জাইন বিছানার দিকে পা বাড়িয়ে আবার পিছিয়ে গেল। সে কাছে গেলেই বমি করে আজকাল। তার নাকি পেট গোলা জাইনের গায়ের সুগন্ধিতে। তাই একদম ফ্রেশ হয়ে এসে বসলো ইশরাতের পাশে। পেটটা দিন দিন উঁচু হচ্ছে। শরীর স্বাভাবিকের তুলনায় রোগা হয়ে যাওয়ায় পেটটা বেশিই বোঝা যায়। জাইন হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তার মুখ। ইশরাত বিরক্ত হলো। সে সব সময় তার স্পর্শে বিরক্তই হয়, কখনো লজ্জার বা ভালো লাগার ছাপ ফুটে ওঠে না। তবুও সে হাত ছড়ালো না। অনেকক্ষণ ঠেকিয়ে রাখলো সে। গালে শব্দ করে চুমু খেলো। হাত বাড়ালো পেটের দিকে। বলল, শরীর ভালো আপনার? বমি হয়েছে আজ আর? কথার উত্তর দিতে চাইল না ইশরাত, তাই চোখ বুজে নিল। জাইন তখনও তার পাশে বসে আছে, চেয়ে আছে ড্যাপ ড্যাপ করে। এত কি দেখে তার মুখ ইশরাত ভেবে পায় না। বিরক্ত লাগে না? বিরক্ত ধরে যাওয়ার কথা তো ছিল তার উপর। তাহলে ক্যাবলাকান্তের মতো এখনো কি দেখে? বিরক্ত হয়ে চোখ মেলে তাকালো। বলল, চোখ সরান। কেন?
থেমে থেমে জবাব দিল, অস্বস্তি হচ্ছে, আমি বিরক্ত বোধ করছি, এইভাবে কারোর মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। তা তাকালে সমস্যা কি? ঘুরিয়ে পেঁচিয়ে এক কথা বলতে ইচ্ছে হয় না জাইন? জাইন থামিয়ে দিল, বলল, কি বললেন আবার বলুন। তিরিক্ষি মেজাজে জবাব দিল, বলছি ঘুরিয়ে পেঁচিয়ে একটা কথা বারবার বলতে ইচ্ছে হয় না। ওইটা না, শেষে কি বললেন? গা ছাড়াভাবে বলল, জাইন বলেছি। জাইন উজ্জ্বল চোখে তাকিয়ে আবদার করল, আবারও ডাকবেন জাইন বলে? জাইন। ঈর্ষাদের ভুরু কুঞ্চিত হলো, অস্বাভাবিক চোখে তাকিয়ে থাকলো সামনের লোকটার দিকে। পাগল নাকি উন্মাদ বলবে এই লোককে সে? সে ভেবে পায় না, দীর্ঘশ্বাস ভেতরে লুকিয়ে বলল শুধু, শুনুন জাইন, কথা বলতে ইচ্ছে করছে না, পরে কথা বলি। জাইন মাথা তোলালো, বসে রইল অবিচাল ইশরাতের পাশে, গালে হাত ঠেকিয়ে। মেয়েটা বিরক্তির চূড়ায় পৌঁছালো, তবে আর বাক্য ব্যয় করল না। আর কত বলবে এইভাবে না তাকাতে? ইশরাত আর কিছুই বলবে না, সে চুপ হয়ে যাবে। তাই সেই সিদ্ধান্তে অটল হয়ে গেল। এরপর থেকে সে চুপ হয়ে গেল। এক আকাশসম অভিমান চেপে থাকলো তার বুকের মধ্যে, দুনিয়ার প্রতি, নিজের ভাগ্যের প্রতি। লোকটা কেন এইভাবে বদলানো? কেমন এরকম হয়ে গেল? ঈর্ষাদ আগের সেই জাইনকে বারবার খুঁজতে থাকলো তার মধ্যে, কিন্তু তাকে কোনোভাবে কোথাও খুঁজে পেল না। নমনীয় শান্ত স্বভাবের লোকটা কোথাও নেই, এই জাইনের ভেতর থেকে উধাও হয়ে গিয়েছে। ব্যক্তি জাইন আর এই জাইনের মধ্যে ভীষণ তফাৎ। এত অভিমান কাকে দেখাবে ইশরাত? দুনিয়ায় কেউ নেই, খা খা শূন্যতা চারিদিকে। একা একা বাসায় পড়ে থাকায় মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করলো সে। সময় যত গড়াতে লাগলো, ততই যেন চোখের নিচে ছাপ পড়ল। মনের শান্তিগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছে তার। একসময় নিজের অভিযোগ, অভিমান, রাগ, দুঃখ, ক্ষোভ, হতাশা দোজাহানের মালিকের কাছে বলতে শুরু করলো। নামাজে বসলে তা এক ফোঁটা জলের মাধ্যমে গড়িয়ে পড়তে লাগলো জায়নামাজে। সারাদিন কোনো কাজ না থাকায় পড়ে থাকলো জায়নামাজের মধ্যেই। নুসরাত ইশরাতকে কল দিলেও সে কল ধরলো না, কপাল কুঞ্চিত করে তাকিয়ে রইল মোবাইলের দিকে অনেকক্ষণ। আহান তার শ্বশুরবাড়ি গিয়েছে, বোন জামাইকে এক প্রকার বগল দাবা করে আহসান আর হাসান নিয়ে গিয়েছে। ইরহাম সৌরভী চট্টগ্রাম বেড়াতে গিয়েছে বললে ভুল হবে, হানিমুনে গিয়েছে। সাথে ওই বাড়ির সোহেব সাহেব, ঝর্ণা বেগম, সুফি খাতুনও গিয়েছেন। রোহিণী বেগম সোহেব সাহেবকে নিয়ে যেতে চাইছিলেন, তারা মানা করে দিয়েছে। বলেছে তোমরা গিয়ে পিকনিক করে আসো, হানিমুন কম, পিকনিকই বেশি মনে হচ্ছে এটা। নুসরাত ভাবনা চিন্তার মধ্য থেকে বের হলো বাড়ি থেকে। খালি খালি লাগছে তার সবকিছু, দায়িত্বের চাপে পৃষ্ঠ সবাই। জীবনটা পার্শ্বে হয়ে আছে, মাথায় ওড়না পেঁচানো ছিল, তাই ভাবলো একবার পারিবারিক কবরস্থান থেকে ঘুরে আসবে। হেঁটে এগিয়ে গেল সেদিকে। লোহার গেট ঠেলে ভেতরে প্রবেশ করতেই শীতল বাতাস ছুঁয়ে গেল তাকে। নুসরাত তপ্ত শ্বাস ফেলল। একদিন এই মাটির নিচে তাকেও যেতে হবে। এক পা দু পা করে যত এগিয়ে গেল, সবার কবর দৃষ্টিগোচর হলো। দূর থেকে নিজের নামের কবরটা দেখতে কি হলো তার, চোখ ঝাপসা হয়ে আসলো। নামের ফলকে এখনো নুসরাত নাজিরের নামটা লেগে আছে। রুবার জায়গা হয়তো তার জায়গা হতো সেদিন। কি বোকামি করেছিল নুসরাত, নিজের বোকামির কথা ভেবে হেসে ফেলল। মৃন্ময় তুষারের সাথে দেখা হলে ভালো হতো। লোকটা কোনো খোঁজ খবর নেই, খবর নিতে হবে। ইশরাতের বিয়েটা যদি মৃন্ময়ের সাথে হয়ে যেত তাহলে কেমন হতো? ভাবনাগুলো এক পাশে ফেলেই মাটির মধ্যে বসলো সে। ফুলের গাছ লাগিয়ে দিয়েছিল আহান আর ইরহাম, সুগন্ধি ছড়াচ্ছে চারিদিকে। নুসরাত একদলা মাটি হাতে তুলে নিল, তাকিয়ে রইল সেদিকে নির্বিশেষ নয়নে। মৃন্ময় তুষারের কথা আবার মনে নাড়া দিল। কি আশ্চর্য, লোকটার কথা শুধু মনে পড়ছে কেন? একবার যোগাযোগ করবে নাকি? এখান থেকে গিয়ে যোগাযোগ করবে ভাবলো। তার সেই ভাবনা তবুও মৃন্ময়কে মস্তিষ্ক থেকে বের করতে পারল না। নিরিবিলি বসে থাকতে থাকতে অনেক ঘটনা মনে পড়ল। নুসরাত যখন টের পেল লোকটা ইশরাতকে পছন্দ করে, তখন সরাসরি তাকে জিজ্ঞেস করে বসলো। এতে থতমত খেয়ে গিয়েছিল ভীষণ। অস্বীকার করতে চাইলেও সে বুঝি বুঝি বলে হেসে উঠেছিল। মৃন্ময় তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ভালো হচ্ছে না বলে দিচ্ছি মিসেস নুসরাত। নুসরাত সেই কথার জবাবে হো হো করে হেসে গড়াগড়ি খেয়েছিল। ভদ্রলোকের বাবা তাকে পছন্দ করেছিলেন,
কারণ ওনার স্ত্রী রংটা চাপা ছিল। চাপা রঙের মেয়েদের দেখলে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তিনি। মৃন্ময়কে নুসরাত শুধিয়েছিল কবে থেকে পছন্দ করে নিঃসাদকে। লোকটা কথার উত্তর না দিয়ে তাকিয়ে রইল। মৃদুস্বরে বলে উঠল, সেটা জেনে আপনার লাভ কি? সেটাই তো, জেনে লাভ কি তার? তাই আর জোর জবরদস্তি করলো না, শুধু জিজ্ঞেস করলো, আপনি ইরশাদকে প্রথম যেদিন দেখেছিলেন সেদিন নাকি থমকে গিয়েছিলেন। আপনি জানলেন কিভাবে বিষয়টা? মমো বলেছিল। মমো কে? সেটা না জানলেও চলবে আপনার। এবার বলুন কেন থমকে গিয়েছিলেন? মৃন্ময় উত্তর দিত না। নুসরাত ড্যাব ড্যাব করে তাকানো দেখে বাধ্য হলো এক প্রকার। তিরস্কারের সহিত বলল, আপনি খুব বিরক্তিকর প্রাণী। জানি আমি, সাথে ইন্টারেস্টিং প্রাণী। কিভাবে? এই যে আমি আপনাকে যথেষ্ট পরিমাণ ইগনোর করার চেষ্টা করছি, তারপরও আপনার কথার আকর্ষণ বোধটুকু সরাতে পারছি না। আপনি নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে পারেন, সেই ক্ষমতা আছে। নুসরাত বিগলিত হেসে বলল, থ্যাংক ইউ। যাই হোক, কথা ঘোরানোর চেষ্টা করছেন। এত তাড়াতাড়ি আমি ঘুরছি না। এবার বলুন কেন থমকে গিয়েছিলেন? মানুষ সুন্দর জিনিস দেখলে থমকে যায়। নুসরাত কাঁধ ঝাঁকালো, ভুরু নাচিয়ে শুধালো, ইশরাতকে আপনার এত ভালো লেগেছে? হুম হুম। ওনার চেহারা মানুষকে অ্যাট্রাক্ট করে খুব। আমি অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর একজন মানুষ যে সিলেটে আছে তা দেখে। ওনাকে আপনারা চাইলে চলচ্চিত্রে দিতে পারতেন। উনি এতটাই সুন্দর ছিলেন যে আমি 5 মিনিটের জন্য থমকে গিয়েছিলাম। আমার জাগতিক জ্ঞান উধাও হয়ে গিয়েছিল। নুসরাত হাসলো, বলল, আমাকে আজ পর্যন্ত কেউ বলল না। মৃন্ময় তার দিকে তাকাতে নুসরাত পা চালিয়ে চলে যেতে যেতে বলল, হয়েছে, এখন অদ্ভুত চোখে তাকাতে হবে না। ঘাড় ঘুরিয়ে তাকালো, থেমে বলল, আশ্চর্য, চোখ সরান। চোখ সরাচ্ছেন না কেন? হেসে ফেললো কথাগুলো ভেবে। কল আসছে। নুসরাত ধরল না। বাজতে বাজতে কেটে গেল। আবারও কল আসলো, আবারও কেটে গেল। তৃতীয়বারের কল ধরল নুসরাত শেষ মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি বাড়িতে আয় তো। কোন বাড়িতে? সৈয়দ বাড়িতে। ছোট্ট করে উত্তর দিল নুসরাত, আসছি। আসছে বলে সে উধাও। 4-5 ঘন্টা কেটে যাওয়ার পরও সন্ধ্যার দিকে হাজির হলো সৈয়দ বাড়িতে। আরশ তখনও তার অপেক্ষায় বসেছিল। গায়ে আটসাট করে কালো শার্ট, দুটো বোতাম খুলে রাখা, সোফার উপর বসে আছে, পায়ের উপর পা তুলে। নুসরাত এগিয়ে গেল। বাড়িটায় পিনপতন নীরবতা। তার পায়ের শব্দ তার কানেই বাজছে। অবাক চোখে কিছুক্ষণ আশপাশ দেখল। আরশ সোফার উপর বসে কিছু একটা করছে। নুসরাত অবাক কণ্ঠে বলল, বাড়ির সবাই কোথায়? সবাই বলতে এক্সট্রা কাকে খুঁজছিস? ছোট আম্মুর ছোট চাচু। আরশের চোখে তখন ল্যাপটপের দিকে। নুসরাতকে এগিয়ে আসতে দেখে তড়াক করে শাটার বন্ধ করে দিল। নুসরাত ভুরু কুঁচকে নিমিষেই জানতে চাইল, কি লুকাচ্ছেন? সিক্রেট। কথা শেষ করে তার সামনে আসা দুগাছি চুল সরিয়ে দিল। বলল, জিজ্ঞেস করলি না যে কেন ডেকে পাঠালাম? নুসরাত ভুরুকুটি করল, বলল, হ্যাঁ বলুন কেন ডেকেছেন। পকেট থেকে সাদা পাথরের একটা রিং বের করলো আরশ। নুসরাতের বাঁ হাতের তর্জনী আঙুলে পরিয়ে দিতে দিতে থেমে গেল। সেখানে সাধারণ একটা রিং জায়গা দখল করে আছে। হাত উল্টে পাল্টে দেখার পূর্বে নুসরাত মুট করে নিল। বলল, এত দেখার কি আছে, রিংই তো এটা। তীক্ষ্ণ কণ্ঠে বলল, বিশেষ কিছু মনে হচ্ছে? উল্টো পাশ দেখে। নুসরাত হাতের মুঠো আরো শক্ত করলো। বলল, দেখার প্রয়োজন নেই। আরশ মাথা দোলালো। জিভ দিয়ে গাল ঠেলে বলল, আমি বিষয় কিছু আছে তাই না? আজীব, আপনি বিষয় কেন হবে? আরশ গেল না তার সাথে বাকবিতণ্ডায়। বলল, এই রিংটা খুলে ফেল। খট করে উত্তর দিল, না। ভদ্রলোকের মতো ব্যবহার করলো আজ আরশ। জোরাজোরি করলো না। বলল, সমস্যা নেই, ডান হাত দিয়ে দে তাহলে। নুসরাত ভুরুকুটি করে এগিয়ে দিল ডান হাত। আরশের এত ভালো মানুষই সে নিতে পারছে না। এই লোক ভালো হলো কিভাবে? ডান হাতে ঠান্ডা স্পর্শ পেতেই তাকালো। সাদা পাথরের মাঝে মাঝারি আকৃতির একটা রিং চোখের সামনে তুলে ধরলো একবার। বলল, ভালো লাগছে তাই না? আরশ হুঁ করে জবাব দিল। নুসরাত তার মুখের সামনে বারবার রিংটা নিয়ে গেল। গদগদ কণ্ঠে আবার বলল, ভীষণ ভালো লাগছে তাই না? আরশ মাথা দোলালো তার কথায় বারবার।
গ্রীবা বাঁকিয়ে ঝুঁকিয়ে আসতেই নুসরাত সরে গেল দূরে। আরশ তার উন্মুক্ত কাঁধের দিকে তাকিয়ে রইল। কালো রঙের অফ শোল্ডার লং স্লিভ টপ ছিল নুসরাতের পরনে। সে ইশারা করলো, এটা কখন পরেছিস? এখানে আসার আগে শাওয়ার নিয়ে পড়েছি। এটা আর পরবি না। নুসরাত ভুরু বাঁকালো। আরশ ক্রিম রঙের হাই ওয়েস্ট মিনি স্কার্টটার দিকে ইশারা করলো। কাঁধ পা সব দেখা যাচ্ছে, এমন কাপড় পরবি না। বাড়ি থেকে বের হওয়ার সময় তো একদমই না। নুসরাতের অবাক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, তাহলে কি পরবো? যা ইচ্ছা পড়িস, এইগুলা না। নুসরাত কথা ঘোরানোর চেষ্টা করলো। ও বললেন না যে ওরা কোথায়? কারা কোথায়? ছোট আম্মু চাচ্চু ডেটে গিয়েছেন। নুসরাত উঠে দাঁড়ালো, বলল, আসি তাহলে আমি। কোথায় যাচ্ছিস তুই? বাড়িতে। বস, কথা আছে। বিনা বাক্য ব্যয় সে বসলো। জিজ্ঞেস করলো, কি পালাই পালাই করছিস কেন? পালাচ্ছি কোথায়? তাহলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছিস কেন? আশ্চর্য, যাব না বাড়িতে? যাবি, বসে থাক। আরশ ঘড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে বসে রইল। নুসরাতের দিকে গ্রীবা বাঁকাতেই সে বলল, দূরে সরে বসুন। খসখসে কণ্ঠে আরশ জিজ্ঞেস করলো, তোর সমস্যা কি? কাছে বসলে কি হবে? কাছে বসা যাবে না, দূরে বসুন। অকাজ করে ফেলতে পারেন আপনি। আরশ সরে বসলো, বিড়বিড় করলো, একদিনের জন্য তুই আমার কথা শুনলে আমি তোকে দিয়ে কি কি করাতাম তা তুই ভাবতেও পারবি না। নুসরাত শুনে ফেললো, বলল, কি করাতেন? আগে একদিনের জন্য আমার কথা শুন, পরে দেখ। নুসরাত বলল, আচ্ছা শুনবো। ভুরু উঁচিয়ে শোধালো, কোন দিন? আজকে। আজকে? তাহলে অদা কর, কথার খেলাফ করা যাবে না কিন্তু। আমি অদার বিষয়ে পাক্কা, ওয়াদা। আরশের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করলো নুসরাত। আরশ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তাহলে একদিনের জন্য, আমি 24 ঘন্টার জন্য আমার কথা শুনবি তুই? নুসরাত মাথা দোলালো, সাধারণভাবেই বলল, একদিনের জন্য আমি আপনার সব কথা শুনবো, আপনি যা বলবেন তাই করব। আরশ তাকালো তার দিকে, চোখা নয়নে তাকিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করলো, আমি যা বলবো তাই করবি? নুসরাত পাহাড়ের মতো অটল কণ্ঠে বলল, হ্যাঁ। আরশ হাসলো, জিভ দিয়ে গাল ঠেলে বলল, তাহলে কাজটা চুমু দেওয়া থেকে শুরু করা যাক। কথা শেষ হতে চোখ দুটো বড় বড় হয়ে গেল নুসরাতের। সে বলল, আমি ওই বিষয় নিয়ে বলিনি, এসব কি? আরশ হাত বাড়িয়ে তাকে স্পর্শ করার আগে সে সামান্য সরে গেল। শুধু হ্যাঁ হবে আমার কথায়, কোনো না নেই। রুমে চল। রুমে কেন? সেটা রুমে গেলেই বুঝতে পারবি। আরশ আর একটু এগোতেই নুসরাত সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল তড়াক করে। উপরে করিডোর নীরবতা বিরাজমান। কেউ না থাকার জন্য নুসরাতের উঠে দাঁড়িয়ে পেছনে যাওয়ার ধূপধাপ শব্দ হলো। আরশ নিজেও উঠে দাঁড়ালো। নুসরাত দুই পাশে মাথা দুলিয়ে বলল, এটা চিটিং, আপনি বাটপারি করছেন। আমি ভেবেছি। হ্যাঁ, তুমি কি ভেবেছ? সাদা টাইলসে পা ফেললো আরশ, এগিয়ে গেল নুসরাতের দিকে। নুসরাতের চোখ তার পায়ের দিকে গেল একবারের জন্য। ফর্সা পা জোড়া রক্ত জমাট বাঁধতে দেখল সে। তার কথা কানে যেতেই মুখ তুলে তাকালো। ভরকানো চেহারার প্রতিচ্ছবি হলো আরশের সামনে। বলল, আপনি তুমিতে যাচ্ছেন কেন? বিশেষ মুহূর্তে বিশেষভাবে ডাকছি, প্রিসিয়াস। আরশ বাকি কথাটুকু শেষ করতে পারলো না। আরশ তাকে থামিয়ে দিল, বলল, ওয়াদাবদ্ধ তুমি, আমি যা বলবো তাই করতে হবে। সব কিছুতে হ্যাঁ বলতে হবে। 24 আওয়ার্সের জন্য হ্যাঁ বলতে হবে। মাত্র 5 মিনিট হয়েছে ওয়াদাবদ্ধ হওয়ার। নুসরাতের চোখ কোটর ছেড়ে বের হয়ে আসলো। সেখানে অসহায়ত্ব ভর করলো। ভয় হোক আতঙ্কে হোক পিছিয়ে গেল। গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, আপনি এমন করতে পারেন না আরশ ভাই। আরশ হাসলো। নুসরাতের চোখের মধ্যে তাকে দানবের মতো ঠেকলো। সে সদর দরজার দিকে ছুটল, ধূপ ধাপ করে। দৌড়ের সাথে স্কার্টটাও উড়ল। পেছন থেকে আরশের হাসির শব্দ ভেসে আসছে, তার সাথে গুঞ্জন উঠল, I will chase you and you will run away from me. How nice. আরশের কথা কানে ঢুকলো না, ঝড়ের গতিতে ছুটল। তার সে ছোটার মধ্যে শূন্যে ভাসলো। পা দুটো ঝুলে রইল। চোখ নিচে যেতে স্তম্ভিত হলো সে। এক হাতে আঁকড়ে ধরে রেখেছে লোকটা। তার পা দুটো মেঝেতে স্পর্শ করছে না। নুসরাত চেঁচালো, আপনি এমন করতে পারেন না। আমাকে দিয়ে অদা করিয়েছেন এই জন্য? আপনি বাটপার, লম্পট। নুসরাতের চেঁচানোর মধ্যে সদর দরজা আটকে দিল আরশ। বলল, শান্ত হও।
নুসরাত শান্ত হলো না, আরো বেশি বাড়লো তার হাত পা ছোড়া। আরশ তাকে শান্ত করার চেষ্টা বাদ দিয়ে কাঁধে তুলে নিল। মেয়েটার অর্ধেক শরীর ঝুলে রইল আরশের পিঠের দিকে। সে উল্টো থেকেই বলল, আমি আপনাকে গলা টিপে মেরে ফেলবো। আচ্ছা, আপনি একটা খবিশ। ওকে। মেয়েটার কণ্ঠস্বরে অসহায়ত্ব, চোখ দুটো নমনীয় হয়ে আসলো। আপনি এমন কেন করছেন? কেমন করছি? উত্তর দেওয়ার সুযোগ হয়ে উঠল না নুসরাতের লাফালাফিতে। অদ্ভুত কর্মকাণ্ডে নিজে উল্টে গেল, চোখ দুটো কুঁচকে গেল। ফের চেঁচিয়ে উঠল সে। ধরাম করে পড়ার আগেই তার পা টেনে নিল আরশ। বলল, শান্ত হতে বলেছি না? আপনি আমাকে ছেড়ে দেন, আমি শান্ত হয়ে যাব। বাচ্চাদের মতো আচরণ করছো তুমি। ফার্স্টে আপনি আমাকে তুমি বলা বন্ধ করুন, অস্বাভাবিক লাগছে। আরশ তার কথায় কোনো মাথা ব্যথা প্রকাশ করল না। সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। ধূপধাপ শব্দ যত বাড়ল, নুসরাতের ছুটে যাওয়ার প্রবণতা তত বাড়ল। অসহায় কণ্ঠে বিড়বিড় করতে শোনা গেল, আপনি এমন করতে পারেন না আরশ ভাই। আরশ তাকে বিছানার উপর ফেলে দিল। দরজার নব ঘুরিয়ে লক করে দিয়ে হাসতে থাকলো। হাসির শব্দের সাথে প্রতিধ্বনিত হলো কিছু বাক্য। আমি সব করতে পারি, তুমি যা যা ভাবতে পারো না, আমি তা তা করতে পারি। বারবার ভুলে যাও কেন? ইউ আর মাই ওয়াইফ, লিগালি ওয়ার্ডেড ওয়াইফ। বুঝো কিছু? নুসরাত কানে তুলল না সেসব। উঠে দাঁড়ালো লাফ মেরে, বলল, আমি ক্যারাটে জানি, কাছে এসে দেখুন ঘাড় ভেঙে দেব। আমিও জানি। কপাল কুঞ্চিত করে রইল অনেকক্ষণ মেয়েটা। বলল, এইসব পাপ কাজ করতে নেই আরশ ভাই। আরশ না চাইতেও হেসে ফেলল। তোমার অসহায় কণ্ঠ শুনতে ভালো লাগছে। আপনি পাগল, পাগলাগারদ থেকে ঘুরে এসেছি। তাহলে কি আমি, বলো তুমি? আরশকে এগিয়ে আসতে দেখে নুসরাত দুইটা লাফ দিয়ে বেডের শেষের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে মরমর করে শব্দ হলো। নুসরাত আতঙ্কিত মুখে একবার দেখলো বিছানাকে, একবার দেখলো আরশকে। ধরাম করে শব্দ হতেই খাটের একটা পাশ ভেঙে পড়ল, যে পাশে নুসরাত দাঁড়িয়েছিল। সরে যাওয়ার আগে ভাঙা অংশে নিজের সাথে পড়ে গেল। ঘাড়ে ব্যথা পেল, চেঁচিয়ে উঠল। ভেঙে গেল কিভাবে? বেডে উঠে লাফালাফি করছো ব্যাঙের মতো, আর ভাবছো টিকে থাকবে? নুসরাতকে টেনে তুলে নিল সেখান থেকে আরশ। পাজা কোলে তুলে নিয়ে আগালো অন্য রুমের দিকে। নুসরাত বলল, খাট ভেঙে গিয়েছে দেখেছেন? আজকে আমাদের ভেতর কিছু হোক, খাটও চাচ্ছে না। আমি চলে যাই তাহলে? তার আর চলে যাওয়া হলো না। আরশের কোল থেকে হাজার চেষ্টা করেও ছুটে পালাতে পারল না। শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। দু একটা বোতাম ঝরে পড়ার শব্দ হয়। বাহির থেকে মৃদু আলো এসে রুমে পড়েছে। সেই আলোয় দেখা যায় বিছানায় মেয়েটাকে সহ ঝাঁপিয়ে পড়েছে আরশ। শক্ত বুকের নিচে পিষে ফেলল নিমিষেই। হাত পা ছোড়া তখনও চলছে। অবাধ্য স্পর্শরা কাবু করতে চাইল নুসরাতকে। তবুও সে ছটফট করলো, ছুটে পালানোর চেষ্টা চালালো শেষ পর্যন্ত। তার সে বৃথা চেষ্টা দেখে আরশ হেলাল শুধু হাসলো। খামচি ধাক্কা কিল মেরে দূরে সরাতে চাইল শীর্ণ হাতগুলো। তাও চলে গেল আরশের হাতের মুঠোয়। শক্ত করে আঁকড়ে ধরলো। ভারী শরীরের নিচে তার শ্বাস প্রশ্বাস ঘন হলো। হাঁ করে শ্বাস ফেলে আওড়ালো, আমি আর কখনো আপনাকে বিশ্বাস করব না। সেই কথা রুমের চার দেওয়ালে বাড়ি খেয়ে মিলিয়ে যায়। আরশ তার সংবেদনশীল উন্মুক্ত কাঁধে দাঁত বসায়। হায়নার মতো অবিরত চলতে থাকা দুটো ঠোঁট নিজের ওষ্ঠের ভাঁজে মিলিয়ে নেয়। নুসরাত না চাইতেও ফুপিয়ে ওঠে। কবে মুখ লাল হয়। আরশের নাকে ইচ্ছে মতো কয়েকটা মারার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তা মাঝপথেই জলাঞ্জলি দিতে হয়। আরশ প্রিয়সীর রাগে ক্ষোভে ফুলে ওঠা মুখে দুই হাতের আঞ্জলিতে আঁকড়ে ধরে শুধায়, আফসোস হচ্ছে? তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁদো কাঁদো স্বরে ভাসলো, ভীষণ ভীষণ আফসোস হচ্ছে। আমি আপনাকে খুন করব, দুই হাতে গলা টিপে মেরে ফেলবো। আরশ নুসরাতের কথা শুনে হেসে ফেলল, হো হো করে হাসল। গা দলে উঠছে তার হাসির তালে। ফিসফিসানোর স্বর প্রতিধ্বনিত হলো পুরো রুমে। আমার কষ্ট বোঝো তুমি? 19টা বছর তুমি সময় পেয়েছো। 19 বছরে কত দিন হয়, কত সপ্তাহ হয়, কত মাস হয়, বোঝো? বলো, বোঝো? বোকার মতো আচরণ করছো তুমি সুইটহার্ট। নুসরাতের চোখের পানি মুছে দিল আরশ হাতের তালু দিয়ে। মেয়েটার গলার স্বর ভোঙর। তো কি বুঝবো? আপনাকে দেখলেই কাছে আসো জান, কাছে আসো না বলবো? আরশ সে কথার উত্তর দিল না। চুলে হাত বুলিয়ে দিল। হাত পা ছোড়া বন্ধ হয়েছে অনেকক্ষণ আগেই।
চুপচাপ বুকের নিচে পড়ে আছে এখন, কিন্তু পিঠে খামচি দেওয়া অব্যাহত আছে। ইচ্ছে মতো খামচি বসিয়ে সুদ তুলছে। সময় নিল কিছু একটা বলার জন্য। ঢোক গিলে বলল, আপনি আমাকে ম্যানুপুলেট করছেন। আফসোস হচ্ছে আপনার কথায় কিভাবে আসলাম আমি। আপনি সুযোগ সন্ধানী আরশ ভাই। যে সুযোগ পেয়েছেন অমনি ঝাঁপিয়ে পড়েছেন। আরশ নরম হাত দিয়ে তার ঘাড়ের চেপে মুখটা উপরে তুলে নিল। চুমু ঠোঁটের কোণে বসালো। রুদ্রশ্বাসে চুমু খেয়ে তার নাকে নাকে স্পর্শ করালো। নরম কণ্ঠে আওড়ালো, নুসরাত নাসির, বেশি বেশি আফসোস করো। এই আফসোস আমাকে ঘিরে করো। আমাকে ঘিরে তোমার সব কিছু আমি ভীষণ পছন্দ করি। আফসোস, চিৎকার, কান্না আমি ভীষণ পছন্দ করি। আমার কষ্টের এক অংশ তুমিও অনুভব করো। আমি কেন একা অনুভব করব? নুসরাত চোখ মেলে তাকালো যখন, তখন ভীষণ সুন্দর একজোড়া চোখের সাথে তার দৃষ্টি মিলল। ঘন পল্লবে ঘেরা চোখ দুটোর পানে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জিজ্ঞেস করতে চেয়েছিল, কি এমন কষ্ট অনুভব করছে আরশ? সেই কথা আর জিজ্ঞেস করতে পারল না। লালাবর্ণ ধারণ করা চোখগুলোর দিকে তাকিয়ে থাকা শেষ হতেই চোখ বন্ধ করে ফেলল। হাত তুলে ঢেকে দিল আরশের চোখ। ফিসফিস করে বলল, আফসোস করব, কষ্টের এক অংশ অনুভব করব, তবু এইভাবে তাকিয়ে থাকতে হবে না। চোখ বন্ধ করুন। লে 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 লে। আচ্ছা আচ্ছা গাইস, অবশেষে বাসর ডান।